শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ছোড়া হয় শতাধিক হাতবোমা, নিরাপত্তা জোরদার। আখাউড়ায় 15 মাসে ট্রেনে কাটা পড়ে নারী শিশু সহ 48 জনের মৃত্যু। চলতি বছরই 13 মরদেহ উদ্ধার, যাত্রীদের অসাবধানতাকে দুষছে রেলওয়ে। দুর্ঘটনাগুলো ঘটে যাত্রীদের অসাবধানতার কারণে। আমরা সবসময় রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করি যারা সিঁড়িতে বসে বা ছাদে ওঠে বা বাবার ওঠে, আমরা সবসময় স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে ওদেরকে নিষেধ করি। যুগের পথে গণমানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার চ্যানেল যমুনা টেলিভিশন। ভয় শঙ্কা ঠেলে সত্য তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে জনতার পাশে থাকার লক্ষ্য। যমুনা টেলিভিশন হুট করে জুলাই আগস্টে এসে জনপ্রিয় হয়েছে, যারা এরকম ভাবেন তারা ভুল করে। যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে মানুষের সাথে থাকার জন্য, মানুষের কথা বলার জন্য। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমীর স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল। ব্রহ্মপুত্র পাড়ে পূজা অর্চনা, সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বললেন উপদেষ্টা। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সিনেমার দৃশ্যকেও যেন হার মানালো শরীয়তপুরের সংঘাত। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 16 জন। পুলিশ বলছে আধিপত্য নিয়ে সংঘাতে জড়িয়েছে দুপক্ষ। এলাকায় জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। বালতিতে বালতিতে হাত বোমা, প্রতিপক্ষকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক। প্রচণ্ড শব্দে ঘটছে বিস্ফোরণ। সিনেমার কোনো অ্যাকশনের দৃশ্য নয় এটি। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষ এভাবেই জড়িয়েছে তুমুল সংঘর্ষে। বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারীর সাথে আধিপত্যে লড়াই চলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের। শুক্রবার পাল্টাপাল্টি হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে। এরই জেরে শনিবার সকালে ঘটনার সূত্রপাত। জলিল মাতবরের লোকেরা কুদ্দুস ব্যাপারীর লোকে মারছে। আগে নাম হয়েছে হ্যাগো এই যে রফিক দেওয়ান, হ্যাগো দুইজনটা মারছে। তারপর যারা মারছিল তাদের বাপের আবার এই কুদ্দুস ব্যাপারীর লোকেরা ধরছে, বুঝছেন। আসতে দেয় না, কোনো লোকজন দাওয়াত খাইতে দেয় না, আমাদের লোকজন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দেয় না, ওখানেই বম ঠম মারা শুরু করে দিছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আহসানুল্লাহ মুন্সিকান্দি এলাকায় সংঘর্ষ হয়। এরপর বিলাসপুর এলাকায় মাঠে জড়ো হয়ে আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সেখানেই ঘটে শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এক পক্ষ অন্য পক্ষকে আর কি পাল্টা দেওয়া করে একবারে পাতালেকান্দি নদীর পার, পদ্মা নদীর কাছে নিয়ে গেছে আর কি। সকালে গিয়েছি আমি, চলে ধান খেতে যাই, অনেক গিয়েছি, বম ফুটছে এক দর্শন। সংঘর্ষের পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী, নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়, তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন। হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি। সংঘর্ষের পর থেকে পলাতক দুপক্ষের লোকজন, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঈদ শেষে আজও রাজধানীতে ফিরছেন অনেকে। দেশের বিভিন্ন স্থান থেকে রেল, সড়ক ও নৌপথে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই বিভাগ ও জেলা শহরগুলোর বাস টার্মিনালে দেখা গেছে মানুষের ভিড়। স্টেশনেও আছে যাত্রী চাপ। ভোগান্তি ছাড়া সময় মতোই ছাড়ছে সব ট্রেন। একই চিত্র লঞ্চঘাটে। ভিড় বেড়েছে ঢাকামুখী মানুষের। ঈদের লম্বা ছুটি কাটিয়ে চিরচেনা শহরে ফিরছেন সবাই।
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় গত 15 মাসে ট্রেনে কাটা পড়ে নারী, পুরুষ ও শিশুসহ 48 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের অসাবধানতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। টিকটকের নেশায় গত 2 এপ্রিল এভাবেই প্রাণ যায় তরতাজা 2 তরুণের। বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছিলেন কায়ুম আর তারেক। চড়ে বসেছিলেন সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেনের ছাদে। আখাউড়া রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ডিশের তারের সাথে পেঁচিয়ে নিচে পড়ে যায় 4 জন। আহত 2 জন এখনও হাসপাতালে ভর্তি। গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনছেন আপনারা সবাই, গঙ্গাসাগর, তার লাগিয়া 2টা লোক মারা গেছে। 2 জন এদিক দিয়ে ছিটকে এদিক দিয়ে পড়ছে, ট্রেনের থেকে ডাইরেক্ট নিচে পড়ে গেছে, আর 2 জন ওই দিক দিয়ে উপাসে পড়ছে। তার সাথে জড়িয়ে তারা 4 জন ট্রেন থেকে অলরেডি পড়ে 2 জন ব্রিজের ভিতরে পড়ে গেছিল, একদম ইয়ার ভিতরে, খালের ভিতরে। এটাতে আপনার দেখা গেল যে অন দ্য স্পটে একজন মারা গেছে, আরেকজনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে। অবহেলা আর অসাবধানতা বশত এমন মৃত্যু ঘটছে হামেশাই। রেলওয়ের হিসেবে আখাউড়া রেলওয়ে থানা সেকশনের 100 কিলোমিটারের মধ্যে গত 15 মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে 48 জন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। জিআরপির পরিসংখ্যানে দেখা যায় যে গত 1 বছরে প্রায় 1/2 শতাধিক লোক ট্রেনে কাটা পড়ে এবং আহত হয়েছে, নিহত এবং আহত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের অসাবধানতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। চলন্ত অবস্থায় ট্রেনে ওঠানামা, ছাদে ভ্রমণ, 2 বগির সংযোগস্থলে বসা, ট্রেনের দরজার হাতলে ঝুলে যাতায়াতই দুর্ঘটনাজনিত মৃত্যুর অন্যতম কারণ। দুর্ঘটনাগুলো ঘটে যাত্রীদের অসাবধানতার কারণে। আমরা সবসময় রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করি, যারা সিঁড়িতে বসে বা ছাদে ওঠে বা বাফারে ওঠে, আমরা সবসময় স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে ওদেরকে নিষেধ করি বা ডাক দিয়ে নামানোর চেষ্টা করি। কিন্তু ট্রেন ছাড়ার সময় দেখা যায় যে ওরা অনেকে অতি উৎসাহের কারণে উঠে যায় রানিং অবস্থায়। মাসওয়ারি হিসেবে উপজেলায় সবচেয়ে বেশি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় গত বছর সেপ্টেম্বরে 8 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের 16 ঘণ্টা পর সকালে মরদেহ দুটি উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কোলচৌরি গ্রামের হৃদয় প্রামাণিক ও স্ত্রী মৌ আক্তার। শুক্রবার বিকেলে সাতবাড়িয়ায় পদ্মার চরে বেড়াতে যান অনেকে। সন্ধ্যায় শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকায় পাড়ে ফিরছিল তারা। হঠাৎ নৌকাটি ডুবে যায়। নিখোঁজ হন স্বামী ও স্ত্রী। গণমাধ্যমকে ঘিরে রাজপথে মানুষের আনন্দ উদযাপন, স্লোগানে স্লোগানে উচ্ছ্বাসের প্রকাশ কেবল একটি চ্যানেলকে ঘিরে। দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে এমন ভালোবাসা। শুরু থেকেই আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল আমাদের লক্ষ্য। 11 বছর পেরিয়ে 12তে আপনাদেরই যমুনা। সব দল মতের বিপুল আকাঙ্ক্ষা পূরণই যুগের পথে যমুনার লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীতে টিম যমুনার কথা জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। জনতার কি দারুণ আস্থা ও বিশ্বাস বেসরকারি একটি চ্যানেলের উপর। একমাত্র যমুনা টিভি ছাড়া কোন রকম কোন চ্যানেল ছাড়া নেই, একমাত্র এই চ্যানেলটা ছাড়া। গুলি খাইছে। রাজপথের উত্তপ্ত সংগ্রামমুখর বিদ্রোহ দিন শেষে স্লোগানে স্লোগানে ভালোবাসার বহিঃপ্রকাশ। চব্বিশ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল যমুনা সব রক্তচক্ষু উপেক্ষা করে পাশে থাকে সাধারণের। দুর্যোগের সংজ্ঞায় মানুষের বিপন্নতার চেয়ে আর কি বড় হতে পারে? যুদ্ধক্ষেত্র বনে যাওয়া দেশে নিপীড়িতের কথা বলে টিম যমুনা। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। জুলাই আগস্টে ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরতে পরতে যমুনার প্রতি মানুষের নির্ভরতা কতটা প্রবল ছিল তাদের বয়ানেই তা স্পষ্ট। আপনাদের চ্যালেঞ্জকে আমরা সমর্থন করি সবচেয়ে। আই লাইক ইউ, আই লাইক দিস। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। আই লাইক ইউ, আই লাইক দিস। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদেরকে অনেক থ্যাংক ইউ।
কিন্তু এই অকুণ্ঠ ভালোবাসা কিংবা আকাশচুম্বী জনপ্রিয়তা কি কেবল সাম্প্রতিক ভূমিকার জন্য, নাকি জন্ম থেকেই তার সত্য সাংবাদিকতায় নিজেকে বিসর্জন? হুট করে সাফল্য পাওয়া যায় না। সাফল্য পেতে হলে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই এগোতে হয়। সো যমুনা টেলিভিশন হুট করে জুলাই আগস্টে এসে জনপ্রিয় হয়েছে, যারা এরকম ভাবেন তারা ভুল করেন। যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে মানুষের সাথে থাকার জন্য, মানুষের কথা বলার জন্য। 11 বছর আগে সম্প্রচারে আসার কালে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মানুষের কথা বলা, তা নিয়েই আমাদের পথ চলা। সংসেজে নয়, সাংবাদিকতায় সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে যমুনা হতে চেয়েছে গণমানুষের। আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি, গণ অভিযোগ, গণ দুর্ভোগ আর বঞ্চনার কথা। সঠিক সাংবাদিকতা করতে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল আমাদের। মামলার মুখোমুখি হতে হয়েছে, আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রাজধানী থেকে দেশের নানা প্রান্তের সহকর্মীদের। প্রতিষ্ঠা থেকে শুরু করে শাসকের রক্তচক্ষুর বিপরীতে নানান ভয় ও শঙ্কা ঠেলে জনতার পাশে আপোষহীন। গত 11 বছর সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। অন্যান্য সংবাদ মাধ্যম যদি বাধার মুখে পড়ে, যমুনা টেলিভিশন তার চেয়ে বেশি বাধার মুখে পড়েছে। যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় কখনোই ছিল না, যেখানে যমুনা টেলিভিশনকে এটা ফেস করতে হয়েছে অন্যদের চেয়ে আরও অনেক বেশি। টিম যমুনার আন্তরিকতা আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিও মিলেছে নানাভাবে। ইউটিউব, ফেসবুকের ডিজিটাল দুনিয়ায় দেশের সর্বোচ্চ সাবস্ক্রাইব যেন তারই প্রমাণ। মিথ্যে, প্রোপাগান্ডা, ভুল তথ্যের ভিড়ে সতর্ক আর দায়িত্বশীল যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশন মানুষের মনে যে জায়গা করে নিয়েছে, ভবিষ্যতে আশা করি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যেন নিউজগুলো সব সত্যের সন্ধানে আসে। সত্যের প্রতীকগুলোও অনেক সময় যমুনা টিভি অবস্থান নেয়। স্বচ্ছ, ন্যায়পরায়ণ যে সরকারি আসুক, যেই রাজনৈতিক দলই আসুক, সত্য যে নিউজটা এটা আমরা সামনে পাই, এটা আস্থা আছে। সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর ফেক নিউজ থাকে, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সেইগুলোকে যেন ভ্যালিডেট করা যায়। চারদিকে যমুনার এত জয়ধ্বনি আমাদের স্বস্তি দেয় না। ফুরফুরে হাওয়ায় উঠতে পারে না টিম যমুনা, দায়বদ্ধতা যেন বেড়ে যায় আরও। পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে একটি সংবাদ মাধ্যম একটি বিপ্লবের অংশীদার হয়েছে এবং সেই সংবাদ মাধ্যমকে নিয়ে সবাই স্লোগান দিয়েছে। মানুষের এক্সপেকটেশনকে তো আমরা ইগনোর করতে পারি না, অসম্মান করতে পারি না। ফলে এত মানুষ, এত দর্শকের চাহিদার প্রতি সম্মান রেখে আমাদেরকে চূড়ায় অবস্থান করতে হবে এবং সেটা নিশ্চয়ই অনেক বড় চাপ। যমুনা টেলিভিশন কেবল পর্দার একটি টেলিভিশন হতে চায় না, হতে চায় না ড্রয়িং রুমে থাকা সেই বোকা বাক্স, বরং কেন্দ্র থেকে প্রান্তের সব সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি নাগরিককে তার সুনাগরিক হয়ে ওঠার জন্য, অধিকার সচেতন করে তোলার জন্য সাংবাদিকতার সবটুকু করতে প্রস্তুত টিম যমুনা। 11 বছর পেরিয়ে 12তে পা দেবার কালে এই আমাদের প্রতিশ্রুতি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 11 পেরিয়ে 12 বছরে যমুনা টেলিভিশন। এই উপলক্ষে বিভিন্ন জেলায় অনাড়ম্বরে পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নাটোরে কেক কেটে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। পরে শিশুদের পরিবেশনায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অতিথিরা বলেন, গত 11 বছর ধরে দর্শকদের আস্থা ও ভরসার স্থান যমুনা টেলিভিশন। সত্য এবং নির্ভীক খবর প্রচারের জন্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমান তালে সুনাম কুড়িয়েছে টেলিভিশনটি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। সিরাজগঞ্জেও উৎসবমুখর পরিবেশে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের মুক্তির সোপানে কেক কেটে উৎসব শুরু হয়। এ সময় অতিথিরা বলেন, দর্শকদের প্রত্যাশা পূরণে শতভাগ সফল হয়েছে চ্যানেলটি। বর্তমানের মতো ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্যের পথে থাকতে যমুনা টেলিভিশনের প্রতি আহ্বান জানান তারা। কুড়িগ্রামে সময়ের নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন মুভমেন্ট ফর পাংচুয়ালিটি অনুষ্ঠিত হয়েছে। সকালে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন কবি ও গণমাধ্যম কর্মী অধ্যাপক আব্দুল হাই শিকদার।
এছাড়াও বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের প্রভোস্ট ডক্টর আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে। বক্তারা বলেন, জাপানিরা যেমন সময়কে গুরুত্ব দিয়ে উন্নত হয়েছে, তেমনি একটি উন্নত বাংলাদেশ গড়তে হলে সময়কে সবথেকে গুরুত্ব দিতে হবে। পুরো দিনটা যদি একটা সময় মানে সাথে সাথে সাজায় রাখি, তাহলে আমরা সেই দিনটা মানে ভালোভাবে কাটাইতে পারবো। কোনটা প্রায়োরিটি? মানুষের হাতে কাজ থাকলে মানুষের পেটে রুজি আসে। সময় অনুবর্তিতা শুধু সময় মেনে চলা না, এটা আপনার দক্ষতা, উৎপাদনশীলতা, পারস্পরিক সম্মান, শৃঙ্খলা বোধ। সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতার অভাব, এই শৃঙ্খলা যদি আমরা জীবনে ফিরিয়ে আনতে পারি, জাতীয় জীবনে ফিরিয়ে আনতে পারি, তাহলে সেটা হবে খুব বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। 5 দিনে ভাঙা অংশের পাশে বিকল্প রিং বাঁধ দিতে সক্ষম হয় পানি উন্নয়ন বোর্ড। সমন্বিত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব। জনপদ থেকে নেমেছে খোলপেটুয়া নদীর পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের কৃষক আল ইমরানের মাথায় হাত, তাদের ডুবেছে 40 বিঘা জমির ধান। আমাদের এই পরিবারে টোটাল 40 বিঘা মতো সম্পত্তি ছিল ধানের এলাকায়, টোটাল ধানটা নষ্ট হয়ে গেছে, মানে আমরা এখন নিঃস্ব। একই গ্রামের কৌছার গাজীর 5 বিঘা জমির ধানও নষ্ট লবণ পানিতে, অথচ কয়েকদিন পরই এই ধান উঠত ঘরে। ধান সব শুধু ধান ফুলি বেরিয়েছে, বেরিয়ে এই জায়গায় রেখে ধান সব এখনো ধানের কোনো দুধ ভরিনি। ধান নষ্ট হয়ে গেছে, কুচি গেছে, গন্ধ খাচ্ছে, তারপর ওই ঘের নষ্ট হয়ে গেছে, একটা ঘের বাড়ি ভেঙে চলে গেছে। পানিতে ডুবে এলাকার রাস্তাঘাট বিধ্বস্ত, ভেঙে যাওয়া মাটির ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ক্ষতিগ্রস্তদের। রাস্তাঘাটে কোনো নেই, সরতে চলে গেছে পানিতে, আর আমরা ছেলেমেয়েরা চলতে ফিরতে পারছি না, আমাদের সব দিকে অসুবিধা হয়ে গেছে। এদিকে বেড়িবাঁধে থাকা ঘের ব্যবসায়ীদের অবৈধ লবণ পানি উত্তোলন পাইপ অপসারণ শুরু করেছে সেনাবাহিনী। অভিযান চলমান থাকবে বলছেন ম্যাজিস্ট্রেট। এখানে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির সাথে যত দ্রুত সম্ভব এই জিনিসটা লাগু করা সম্ভব হয় আমরা সেই চেষ্টা করতেছি, এবং এই পাইপ সবগুলো অপসারণ করা হবে, এটা আপনাদেরকে আমরা অবগত করতেছি। এবং এই কার্যক্রম শুধু আজকেই নয়, এই কার্যক্রম পরবর্তী দিন যত চলমান থাকবে। বিকল্প রিং বাঁধ দিয়ে ঠেকানো গেছে পানি, তবে বাঁধটি উন্নত করার কথা ভাবছে পানি উন্নয়ন বোর্ড। উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিবও জানালেন, সমন্বিত সহযোগিতা করা হবে ক্ষতিগ্রস্তদের। এটা সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ড তাদের নিয়োজিত ঠিকাদার দ্বারা নিজস্ব অর্থায়নে এই বিকল্প বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, 10টা পোল্ডার মিলে একটা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট হচ্ছে। সেই প্রজেক্টের আওতায় এখানে আমরা তখন সাস্টেনেবল বাঁধ নির্মাণ করতে সক্ষম হব আশা করি। সকল মন্ত্রণালয়ের সমন্বিত প্রয়াসে এই এলাকার যেই ক্ষয়ক্ষতি সেটি নিরূপণপূর্বক অতি দ্রুত পুনর্বাসন সম্পন্ন হবে বলে আমি। বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত আশাশুনির আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রাম। ক্ষতিগ্রস্ত এসব মানুষদের তালিকা করে তাদের পাশে দাঁড়ানোর দাবি ভুক্তভোগীদের। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সাতক্ষীরায় বাঁধ ভাঙা দুর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছে নৌবাহিনী। নৌ কমান্ডার জানান, গত 31 মার্চ ঈদের দিন খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে 11টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত 3 এপ্রিল 500 পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার পর আজ দুপুরে আনুলিয়া ইউনিয়নের নয়াখালী দুর্গত এলাকার আরও 250 পরিবারকে ত্রাণ দিয়েছে নৌবাহিনী। এ সময় নৌবাহিনীর মেডিকেল টিম অসুস্থদের প্রাথমিক চিকিৎসা, ঔষধ, খাবার, স্যালাইনও সরবরাহ করে। ভাঙনের 4 দিন পর ভাঙা বাঁধের পাশে বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। রিং বাঁধের উপরে জিও টিউবে বালু দিয়ে এখন বাঁধটিকে উঁচু করা হয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। সকাল 8টার আগেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করেন তারা। শ্রমিকদের স্বাগত জানায় কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা জানান, এবারে স্বস্তির ঈদযাত্রা শেষে আনন্দের সাথেই কাজে যোগ দিয়েছেন তারা। এদিকে ডিইপিজেডের অধিকাংশ কারখানায়ও উৎপাদন শুরু হয়েছে। নিরাপদ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
ঈদের ছুটিতে টানা ৮ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে। সকালে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছের চালান পাঠায় রফতানিকারকরা। এতে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। আখাউড়া স্থলবন্দর মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, ঈদের কারণে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আন্তঃবাণিজ্য বন্ধ ছিল। তবে ছুটির মধ্যেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছে। প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়ায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগানগুলো। নেই প্রয়োজনীয় বৃষ্টি, ফলে গত বছরের তুলনায় ৮০% পর্যন্ত কমেছে উৎপাদন। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও রয়েছে শঙ্কা। চারপাশেই বিবর্ণ পাতা, যতদূর চোখ যায় পানির অভাবে প্রাণহীন পরিবেশ। অথচ হবিগঞ্জের চা বাগানগুলো এখন সবুজের গালিচা হয়ে থাকার কথা। সাধারণত মার্চেই সবচেয়ে মানসম্মত চায়ের পাতা তোলা হয়। হরিৎ পত্রালির দাপট থাকে বাগানগুলোয়। তবে এবছর চিত্রটা ভিন্ন। প্রখর রোদ আর শুকনো আবহাওয়ায় পুড়ছে জেলার ২৪টি চা বাগান। ইনিশিয়ালি মার্চ পর্যন্ত আমাদের যে ফার্স্টটা আসার কথা, ফার্স্ট ফ্লাশটা আসছে, বাট ওই রকম যে রকম ভলিউমে আসার কথা ওই রকম আসে নাই, ডিউ টু যেহেতু ড্রাউট কন্ডিশন চলতেছে, প্রলং ড্রাউট। গেল ৫ মাসে বৃষ্টিও হয়নি, ফলে এখনও দেখা মিলছে না চায়ের কুড়ির। সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের এ সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে ৮০% মতো। বৃষ্টি যদি এখন হয়েও যায় 15 দিন পরে, বৃষ্টি হইলেই যে এখন ওই গাছের থেকে ইয়া আসবে এটা আর কোনো ইয়া নাই। অন্তত মিনিমাম এটাকে 2 মাস 3 মাসের মধ্যে গাছ ঠিক হইতে সময় নিবে। এই সময়টা তো আমাদের জন্য ক্রপ লস হবে, পাশাপাশি আমাদের কোয়ালিটিও ডিটোরিয়েট করবে। মার্চ মাসে গত বছর আমার প্রোডাকশন ছিল 25,000 কেজি, এই বছর হয়তো মাত্র 5,000। এই নিশ্চয়ই কি হলাম আমি, তার মানে এখানে পিছায় গেলাম। বাগান সংশ্লিষ্টদের মতে চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকায় বাগানে সেচ দেয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। আশঙ্কা, সামনের দিনগুলোয় প্রয়োজনীয় বৃষ্টি না ঝরলে আরো তীব্র হবে সংকট। এখন আমাদের কৃষি রিয়াতে, কিন্তু যেহেতু একসময় চা এক্সপোর্ট করতে দেখে আমরা ছিলাম গিয়া বাণিজ্য মন্ত্রণালয়। আরবির বিল আমি দিচ্ছি 12 টাকা করে, আর যদি কৃষিতে দিচ্ছি 3.5 টাকা করে। তো সেখানে আমি যদি 3.5 টাকা করে দেই তাহলে আমার জন্য সুবিধা হইতো, আমার জন্য ভাইবাল হতো। বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয় সেচের মাধ্যমে। যদি এই ধরনের ফ্যাসিলিটিস সরকার চা বাগানের দিকে মনোনিবেশ করেন, তাহলে আমার মনে হয় কিছু একটা উন্নত করা সম্ভব। চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 30 লাখ কেজি। প্রতি বছর দেশের মোট উৎপাদিত চায়ের প্রায় 20% আসে হবিগঞ্জের বাগানগুলো থেকে। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুদ রয়েছে, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, এমনটাই জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে বোরো ধানের ফলন পরিদর্শন ও কৃষকদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, গেল বছর বন্যায় আমনের ক্ষতি হওয়ায় খাদ্যশস্য আমদানি করতে হয়েছে, তবে এবার দেশজুড়ে বোরোর বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না বলে জানান খাদ্য উপদেষ্টা। জানান, কৃষক যেন ন্যায্য মূল্য পায় তা নিশ্চিতেও কাজ করছে সরকার। এছাড়া হাওরে সেচ সমস্যা ও মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবণতা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের যে মজুদ রাখতে হয়, সে মজুদ পরিস্থিতির দিক থেকে আমরা আল্লাহর মতে সন্তোষজনক অবস্থানে আছি। গত আমন ফসলের সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য আমন ধান ব্যাপক ক্ষতি হয়েছিল, যার জন্য সেই ঘাটতি পূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সে আমদানি প্রক্রিয়া এখনো চলমান আছে। চুলায় পানি গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ হন খুলনার হতদরিদ্র পরিবারের সন্তান এসএসসি পরীক্ষার্থী সাদিয়া সুলতানার সাথী। পুড়ে যায় 2 হাত, পা, বুক ও পেটের অধিকাংশ স্থান। তাকে সুস্থ করতে একাধিক অস্ত্রোপচার হয়েছে। এ নিয়ে প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর অনুদান আসে 2.25 লাখ টাকা। 2 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সাদিয়া। পুরোপুরি সুস্থ হতে আরও অস্ত্রোপচার প্রয়োজন, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের।
খুলনার ডুমুরিয়ার মিকশিমিল গ্রামে এই জরাজীর্ণ ঘরে বসবাস সাদিয়ার পরিবারের। বাবা ভ্যান চালিয়ে আর মা অন্যের বাড়িতে কাজ করে যা রোজগার করেন তা দিয়েই চলে 5 জনের সংসার। মাস 4 আগে চুলার আগুনে মারাত্মকভাবে দগ্ধ সাদিয়ার শরীরের ক্ষত অনেকটা শুকালেও প্রায়ই শারীরিক যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাকে। বাঁকা হয়ে গেছে হাতের 2টি আঙুল। ডান হাতের সমস্যা, রাতে বেশিরভাগ ঘুমাতে পারি না, চুলকায়, মাঝে মধ্যে জ্বালা যন্ত্রণা করে। পুরা শরীর নিয়ে সাদিয়া সুলতানার সাথী যখন দীর্ঘদিন হাসপাতালে ভর্তি, তখন এসএসসি পরীক্ষা দিতে পারবেন কিনা সেই ছিল শঙ্কা। কিন্তু মানুষের আন্তরিকতা আর আর্থিক সহায়তায় কিছুটা সুস্থ হয়ে ছেড়েছেন হাসপাতাল। তারপর থেকেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সাদিয়া, কিন্তু সংকট আর চ্যালেঞ্জ পিছু ছাড়ছে না তার। অনেক সুস্থ আগের থেকে, এখন ফর্ম ফিল আপ করেছি, তারপরে রেজাল্ট টেস্ট পরীক্ষা দিয়েছি স্কুলে, এখন আল্লাহ দিলি এসএসসি পরীক্ষা দিতে পারবো। চিকিৎসকরা বলছেন পুরোপুরি সুস্থ হতে সাদিয়ার প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা, দরকার অস্ত্রোপচারের। ক্ষতিগ্রস্ত অংশগুলা এক বা একাধিক অপারেশনের প্রয়োজন হতে পারে। পরবর্তীতে আমরা ফলো আপে ওকে দেখেছি যে অবস্থায় ওর শরীরের অলমোস্ট জায়গাগুলো অনেকটাই ভালো আছে। কিছু কিছু জায়গা একটু স্কার ফর্মেশন হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপারট্রফিক স্কার। পরবর্তী চিকিৎসা ও খরচ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই পরিবারটির। অর্থ সংগ্রহ ও চিকিৎসায় সহযোগিতা করছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাদিয়ার দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। এমন অবস্থা মাঝে ঘর বাড়ি ভাঙ্গি যাচ্ছে, তাও আমরা সর করতে পারি না। যমুনা টিভি এবং শেকর সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছিল বলে আমার মেয়েটা দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে আমরা তাকে নিয়ে আসতে পেরেছি। ওর এই চিকিৎসা প্রসেসটা লং টাইম এবং যে ওষুধগুলো এখন যাচ্ছে বেশ ব্যয়বহুল। এই জন্য যে টাকা আমাদের কাছে আছে উইদিন শর্ট টাইম এটা হয়তো শেষ হয়ে যাবে। আমরা আরও সহযোগিতা চাচ্ছি দেশবাসীর। গত 14 ডিসেম্বর পানি গরম করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ হন সাদিয়া। 2 মাসেরও বেশি সময় ভর্তি ছিলেন খুলনা মেডিকেলে। সে সময় তার চিকিৎসা সহায়তার জন্য ফান্ড গঠন নিয়ে প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন। দেশের কয়েক জেলায় চলছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে। আদি ব্রহ্মপুত্রের তীরে ঢল নেমেছে লাখো পুণ্যার্থীর। তীর্থস্থানে সবাই এসেছেন নদীর জলে নিজেদের জাগতিক সকল পাপ মোচনের আশায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তীর্থস্থান পরিদর্শন করেছেন। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পুণ্যার্থীর ঢল। পাপ মোচনের আশায় সবাই অংশ নিয়েছেন পুণ্য স্নানে। শত বছরের ঐতিহ্য মেনে চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে আয়োজন করা হয়েছে স্নানের। শুক্রবার রাত থেকে শুরু হয় লগ্ন। এরপর থেকেই ব্রহ্মপুত্রের 20টি ঘাটে চলছে সনাতন ধর্মাবলম্বীদের স্নান ও পূজা। ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে অনেকে এসেছেন এই তীর্থে যোগ দিতে। আমাদের পূর্বপুরুষরা বলছে স্নান করলে তাদের পাপ মোচন হয়, তার জন্য আমরা সবাই এখানে আসছি। বাবার নামে একটা বুঝি দিতেছি, বাবার শান্তি, আত্মা শান্তি পাও। আমরা যে পাপ করেছি এটা যাতে পুণ্যের জন্য আমরা আসি, যে আমাদের ক্ষমা করুক ভগবান। দাউদকান্দিতে আসছি সৌন্দর্যভাবে, এবার পুণ্য তীর্থস্থান অষ্টমী স্থান হয়েছে। স্নান এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির এই দেশ। বিগত বছরের তুলনায় তাই এবার পুণ্যার্থীর সংখ্যা বেশি। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তীর্থস্থানের 3 কিলোমিটার আনা হয়েছে নজরদারির আওতায়। নিরাপত্তা জোরদারে 1,500 পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করছে প্রায় 500 আনসার সদস্য। আমরা পুরো এলাকাটাকে একটি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছি। আমরা আশা করছি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং এই পূর্ণ স্থান উৎসবের মধ্য দিয়েই শেষ হবে আশা করছি। এছাড়া ব্রহ্মপুত্রে ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ বিভিন্ন প্রবাহে স্নানোৎসবে অংশ নিয়েছেন লাখো সনাতন অনুসারী। রাতে বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে অষ্টমী স্নানের আনুষ্ঠানিকতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।